Oh
স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণীর ভূমিকায় মানিক কৈবর্ত।
রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নির্যাতন করে রয়েছে। সীতা ওইভাবে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি ওখানে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষেরা সঙ্গে করি রাক্ষস বিনাশ করি, যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নির্যাতন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী। কোথায় ওই তাদের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওই দেখুন ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্ম মোর পিতা মোর দশরথ বিখ্যাত জগতে, তার মধ্যে আমি রঘুনন্দন। যাও কলঙ্কিনীকে তুমি দিয়েছ নির্বাস। করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবন লক্ষ্মণকে দেখতে পাই। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোধ করে নির্যাতন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করে অপরাধ করেছো। প্রভু শ্রী রাম আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় যেতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরিয়ে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু যেন আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে
অযোধ্যা নগরী থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে নির্বাসনে বিনা দোষে বনবাসী আগে আগে চলেছে লক্ষ্মণ। আজ মনের লোককে মা সীতাকে নেমে বনবাসী যাচ্ছে। বনভবন পেরিয়ে ঘর বানানে প্রবেশ করেছে লক্ষ্মণ দেবী সীতাকে। আজ লক্ষ্মণ বলছেন দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসীর যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাসী বলে এই কারণেই জানাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বস্ত্রবাসের গর্ভবতী নারীকে এটা মনের মধ্যে ছেড়ে যাবো? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জানবীর জন্য আমি 12 বছর হয়ে অযোধ্যায় ছিলাম, যে জানবীর জন্য আমি সত্যের মান মুখে ধারণ করেছি, আজ সেই জানবীকে আমায় বনবাসে নিয়ে যেতে হবে। আমায় তুমি ক্ষমা করে দাও দেবী, ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করবে রে ভাই। তুমি ফিরে যাবে অযোধ্যা নগরে। তোমার দাদা আমাকে বিয়ে তোমার দিয়েছিলেন। আমার গোলার লোকটার হাত, কানের চুল, পায়ের নপুর, আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কারগুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার বলবেন সেটাকে আজ আমি বলে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি। মনের দুঃখে মা জানকী আজকে দেখলে গলার মুক্তার হাত, পায়ের চুল, সমস্ত অলঙ্কার লক্ষ্মণের হাতে তুলে দিলি। আজ মা জানকী বলছে, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে ফিরে যাবে অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানকে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়ে চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। সারি যুগে আমি
তুমি ঘোর নির্জন কাননে কান্দতে কান্দতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিত ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি ঋষি বাল্মীকি। আমি জানতাম না জানো কি, একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে ঋষি বাল্মীকি সেই ছেলে নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হল। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের থেকে ঋষিবর আগমন করছে।
সঙ্গে যোগী বাল্মীকি আজ তপবনে জীবন যোগ সাধনায় রত হলে। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মা সীতা এসে বলছে, বাবা বাবা ইতি মা সীতা, বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা ওই দেখো আমার পুত্র লোক বৃক্ষতলায় ঘুমিয়ে আছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান করে জল নিয়ে ফিরে আসছি। বাবা দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে, সে এখন ঘুমিয়ে রয়েছে। থাক, আমি এখন এখানে ধ্যানে রয়েছি। যাও মা, তুমি আর বিলম্ব না করি তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও। সীতা গেল জলাতে, লব গেল তরণীতে, সরোবরে স্নান করতে চলে গেলে যোগী বাল্মীকি পুনরায় বসলেন ধ্যানে। এমন সময় লোকের ঘুম ভেঙে যায়। লোক তার মায়ের ভিতরে ছুটে চলে গেলে সরোবরের দিকে। মনের ধ্যান ভঙ্গ হলো, মনে দেখলেন সেখানে লোক নেই। লোক তো বৃক্ষতলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওই লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক কাল থেকে পড়ে যাবে। ওই লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোভের কোথাও কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে একেবারে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লোক। লোককে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না না না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোককে না দেখতে পেয়ে লোভের সবার এক সন্তানের মনে এই তপবনে সৃষ্টি করছে। সীতা গেল জলাতে, লব গেল তরণীতে, সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে রবির মতো আরেকটি ছেলে সেই বৃক্ষ তলায় ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা ওই ছেলেটি আবার কোন ছেলে? বাবা কেন মা সীতা, তোমার পুত্র লোক, তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলায় ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোন হিংস্র জন্তু খেয়ে ফেলেছি। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেক সন্তানের সৃষ্টি করিলাম মা। লোভ যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনই পুত্র। কুশ কুশ কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাতা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতা একটি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে।
শ্রীরামচন্দ্র অশ্বমের যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈচিত্র রাজা রামচন্দ্র ভরত লক্ষণ শত্রুঘ্ন সকলেই আগমন করছে। প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে আমি অষ্টমী যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে নীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অষ্টমীর যজ্ঞ শুরু করলেন। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো স্বাহা। যজ্ঞ সভায় অষ্টমীর যজ্ঞের ঘোড়া আগমন করছে। আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সংখ্যা করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈচিত্রের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞ স্থল থেকে যাচ্ছে। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।
শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনির আনন্দে মনির তপবনে খেলা করার জন্য আগমন করছে। সীতার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনির আনন্দে মনির তপবনে খেলা করার জন্য দুই ভাই আগমন করেছে। লব কুশের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, সুশান্ত টুডু।
বনে ওরে ভাই কুশ ওই দেখো ভ্রাতা একটি ভোগ রাখবো যে এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাবো। না দাদা, আমরা কুটিরই পালাতে যাবো কেন? আমাদের তো গুরুদেব ঋষি বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে ওকে আমরা বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই দেখ করছি এই তপবনে আরেক বই গেলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। কি এত সাহস তোদের অভিযোগী বাবা? আজ আমি তোদের খেয়ে ফেলবো। আমি তোমাদের দুইজনকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি এই মনে মনে ছলনা করে এই মায়াবীর এক বলছি সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থ মায়াবীকে বিনাশ করিলে, ওকে তোমরা সংহার করিলে। হরিলঙ্কুশ তোমরা দুইজনের অনশিক্ষায় উত্তীর্ণ। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা প্রায় সম্পন্ন। কালকে তৃতীযোগে তোমাদের আমি মহামন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ, গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণতলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ দিয়ে দিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই অভিনীতিবোধ কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে। মা, মাতা তুমি কোথায়? কি হয়েছে লঙ্কুশ? ওইভাবে মা আমার চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভঙ্গনার কোটিকে দুই ভাই বিনাশ করে দিয়েছি। মা, আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি, আমাদের বিদ্যা শিক্ষায় সম্পন্ন। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। লঙ্কুশ, পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে নেই কিছু। লঙ্কুশ, আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করবো? মা, তুমি কেন না মাতা? তোমার বিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ হয়, কিন্তু চেনা অপরাধ নয়। ওই তো মাতা অদূরে নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যার মহারানী, আজ সে সর্বহারা জনম দক্ষিণী বনচারিণী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই।
আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে। এই ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করি আমার দুই অমর সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। দক্ষিণার জন্য নগরে নগরে দাঁড়ে দাঁড়ে সকলের কাছে সাহায্য চাইছে। সকলের মনে দয়া হলো, যে যেমন বললেন লক্ষ্যে গরু দক্ষিণার জন্য সকলেকে ডেকে আর্থিক সাহায্য করলেন। মা জানকীর বনবাসী বলি যথেষ্ট অর্থমন্ত্রা হলো। আজ মাসিরা বলছে, এই তো বাবারা আমাদের সকলে দয়া করেছে, এই মন্ত্রে আজকে গুরুদেবের তরফে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ দিয়েছিল বাবারা। মাসিরা নগরে নগরে ভিক্ষা করে আজ যেটুকু অর্থ পেয়েছে, আজ সমানভাবে তার দুই সন্তান লক্ষ্যের হাতে মা জানকে চলে দিলে। আজ মাসিরা বলছে, অনেক আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি গতিতে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই দিয়ে আসবো মা, অচিরেই দিয়ে আসবো। ভগবান
মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লক্ষ্য। আজ আমি আনন্দিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো। তোমরা আরো শক্তিশালী হবে, আরো যুদ্ধ হবে। এই নাম করতে, এই নাম আমাদের বড় দক্ষিণা। হরি লক্ষ্য, আমাকে যে বিশেষ কাজে কয়েকদিনের মতো গঙ্গা করে কবির বনের আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবস্ত্রকার দায়িত্ব ভাগ দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করে চলবে, যেন ফিরে এসে কিছু ক্ষতি না দেখতে পাই। তাই হবে করতে আমরা দুই ভাই তপবস্ত্র রক্ষা করে যাবো। এই তপবনের কিছু ক্ষতিও যেতে পারা। তাহলে লক্ষ্য, আমি যাই কবির বনের আশ্রমে। মহারাজ শ্রী রামচন্দ্রের রত্নের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। যদি কেউ বাহুবলে বন্দী করে তাহলে রাজা শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে এসেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কবির মনির আশ্রমে গেছে। চলো দাদা, গুরুদেবের আদেশে আমরা বন্দী করবো, প্রয়োজনে যুদ্ধ করবো। তবে ভাই চলো ভাই, ওরে অন্ধ, তুমি আমাদের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই বোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে ধরে আমরা এই তপবনে খেলা করি। তোমাদের আত্মপরিচয় কি? আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকির শিষ্য দুই ভাই লক্ষ্মণ। সতী মায়ের সন্তান অন্তর্যামী হনুমান বলতে বলে এরাই হলো মাতা সীতার সন্তান। এদের সাথে যুদ্ধ করবো না। যদি পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রীরামের সঙ্গে মা সীতার এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতে হনুমান আজ ছলনা করবে। এই বালক এই ঘোড়াকে না চললে এই ঘোড়া গেলে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের ভোট দেবে? চলে এসো, দেখি আর বলতে কোনো এমন ভাবে রাজা রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সকলে বসে রয়ে গেলেন এই তপবনে। ওই ভ্রাতাগণ, ওই দেখো বন্দী করেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী করেছে অন্তনায় যজ্ঞের ঘোড়াকে। এই বালকগণ, এই ঘোড়াকে ছেড়ে দাও, না হলে আমার সঙ্গে রণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সতী মায়ের সন্তান, চলে এসো সম্মুখ সমরে, বিনা যজ্ঞে না ছাড়িব যজ্ঞের ঘোড়া।
করে চলেছি। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে বরত্ব করে রেখেছি। ঋষি দাদু, একটি জান্ত হনুমানকে বরত্ব করে এই জঙ্গলে লতায় পাতায় বন্দি করে রেখেছি। ওদি তোর আবার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দি রেখেছো? ওই দেখো ঋষি দাদু, ওই তপবনের বৃক্ষ ডালে। এই যে আবার পবন পুত্র বীর হনুমান দেরি বাবা, এই হনুমানের সঙ্গে ঝগড়া করেছো? বলি লক্ষ্য সেই রাজাদের না জেনে না শুনে তোমরা কেন আঘাত করেছো? যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে রেখে দিয়ে আয়। তোদের মাতায় বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মাতা। আরে লাভকুশ, তপবনে কি হয়েছে পুত্রগণ? মা, আজ আমরা রণে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ত হনুমানকে পরাস্ত করে এই জঙ্গলে লতায় পাতায় ভর্তি করে রেখেছি। ওই লাভকুশ, কোথায় হনুমান বন্দি রেখেছে বাবারা? ওই দেখো মা, ওই তপবনের বৃক্ষ ডালে। অনিল অঙ্কুশ, এই যে পবন পুত্র বীর হনুমান, এই হনুমানকে তোমরা কেন বন্দি করিলে বাবারা? যে লঙ্কুশ, হনুমানকে তোরা মুক্তি করেছে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। যে বাবারা, তোরা হনুমানকে মুক্তি করেছে। মা সীতা, ওদিকে তো তুমি হনুমানকেই দেখেছো, আর এইদিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। অনিলাভ গুণ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে রণ করিতে যুদ্ধ করিত? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লাভগুণ। আমার হাতের সাকাল সীতার সিঁদুর আজ তপবনে সকলে মজে দিলে বাবারা। বাবা, বাবা গো, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অমন সন্তানে ক্ষমা করি, আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা। পুনরায় জীবিত করে দাও, পুনরায় জীবিত। তুমি শান্ত হো মা, তারা কেউ মারা যায়নি। লঙ্কুশের রণে মরাত্ম হয়ে জ্ঞান হারা অবস্থায় পড়ে রয়েছে। এক্ষুনি আমি কমণ্ডল জল হইতে সকলের জ্ঞান পুনরায় ফিরিয়ে দেব। ওম নমঃ সাহা, ওঠো রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা, ওঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ সাহা, ওঠো বীর ভরত কুমার। ওম নমঃ সাহা, ওঠো বীর শত্রুঘ্ন। হে রাজা শ্রীরাম, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানায় না। মনে করি রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে 5 মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলে। তোমারই অভিজাত সন্তান দেখো যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো তারা রেখে জানো না, চেনো না, তারা তোমাদের এই বংশের লোক সম্পর্কে সকলেই তোমাদের কাকা। যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা। এই লঙ্কুশ, তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করে করজনে দুই ভাই ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। ওই লঙ্কুশ, আজ আমার মনে পড়েছে বাবারা, আমি যেদিন রাক্ষসকুল বিনাশ করি লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন ওরে বনবাসী শ্রীরামচন্দ্র, আজ যেমন পুত্র সঙ্গে আমাকে কাঁদতে হলো, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার জয়ী নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়িল লঙ্কুশ, তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা আমার পক্ষে। মা জানকী, আর তুমি কেন না মা? তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা সীতা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার পরিবারের সকলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী বিচারিণী ভেবে 5 মাসের গর্ভবতী অবস্থায় ক্রোধবশত বনবাসে পাঠিয়েছিলেন। ঋষি বাল্মীকি কৃপায় ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো। জয় জয় গানে রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান